আগে আপনাদের যারা এখানে উপস্থিত তাদের কি বলছি, এর আগে থ্যালাসেমিয়া টেস্ট কারণ হয়েছে অলরেডি, বা আপনারা যে স্কুলে পড়তেন সেখানে থ্যালাসেমিয়া টেস্ট হয়েছে? আচ্ছা, বেশ, হয়ে গেছে আপনাদের। তো আমি একটু তথ্য দিয়ে রাখি, আমরা গত বছরও এখানে থ্যালাসেমিয়া টেস্ট করতে পেরেছিলাম এবং সেখানেও কিন্তু বেশ আমরা অনেকগুলো থ্যালাসেমিয়া বাহক পেয়েছিলাম। তো সেখান থেকে বলছি একটু জেনে নিই। এঁচোড়, কুলেখাড়া তো রয়েছে, তো এগুলো খেলে, বেদানার রস এগুলো খেলে এমনি অ্যানিমিয়া সেরে যায় আমাদের। কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টের কথা বলবো, সেও তো একটা অ্যানিমিয়াতেই ভুগছে, তাই না? মানে তার শরীরে যথেষ্ট পরিমাণে রক্ত তৈরি হচ্ছে না। তো আমাদের তো মাথায় আসেই যে ওকেও আমরা বেশি করে কুলেখাড়া খাওয়াই, জিওল মাছ খাওয়াই, বেদানার রস খাওয়াই, তাহলে তো ওরও ব্লাডের যে মনে করুন কমটা রয়েছে সেটা কি হবে, রিকভার করে যাবে, সে সুস্থ জীবনযাপন করতে পারবে। কিন্তু তেমনটা হয় না। থ্যালাসেমিয়া পেশেন্টকে যদি আমি বেশি করে কুলেখাড়া শাক, জিওল মাছ, বেদানার রস খাওয়াই, তাহলে ওর তো কোনো উপকার হবেই না, বরং আরো ক্ষতি ডেকে আনবে। ক্ষতি কিভাবে ডেকে আনবে? যে আমাদের ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, হার্ট, কিডনি, লিভার, ব্রেন, সেইগুলোকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করে দেবে সেই অতিরিক্ত আয়রন, এবং সেই রোগীটা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ফলে থ্যালাসেমিয়া পেশেন্টকে বাঁচিয়ে রাখার এক এবং একমাত্র উপায় একটাই, তাকে প্রত্যেক মাসে রক্ত দিতে হবে। রক্ত দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই একজন থ্যালাসেমিয়া পেশেন্টকে বাঁচিয়ে রাখার। এইবারে মনের মধ্যে প্রশ্ন আসে যে কতবার রক্ত দেবে? সে কি এক জীবনে একবার রক্ত পেয়ে সুস্থ হয়ে যাবে, নাকি তাকে সারা জীবন রক্ত নিতে হবে? আনসারটা হচ্ছে, যদি কেউ থ্যালাসেমিয়া পেশেন্ট হয়, সেই রোগটাকে আমরা কখনোই ভালো করে দিতে পারি না। ফলে সেই থ্যালাসেমিয়া পেশেন্টে সারা জীবনই রক্ত নিতে হবে। কতগুলো রক্ত পাবে সে, এটা ডিপেন্ড করে যে কে কোন ধরনের থ্যালাসেমিয়া আক্রান্ত তার উপরে। তবুও আমি একটা আইডিয়া দিয়ে রাখি আপনাদের, যে আমাদের যে ম্যাক্সিমাম থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে তাদের কিন্তু প্রত্যেক মাসে 1 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন নিতেই হবে। এর পাশাপাশি আরও কিছু থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যেখানে প্রত্যেক মাসে কাউকে কাউকে 2 ইউনিট, কাউকে কাউকে 3 ইউনিট, কাউকে কাউকে আবার 4 ইউনিট বা 5 ইউনিট ব্লাডও নিতে হয়। এটা ডিপেন্ড করে যে সে কোন ধরনের থ্যালাসেমিয়া আক্রান্ত তার উপরে। ভেবে দেখুন, যে পেশেন্টটা প্রত্যেক মাসে 4 বোতল রক্ত পাচ্ছে, তার মানে সে প্রত্যেক সপ্তাহে রক্ত পাচ্ছে। কতদিন রক্ত পাবে? সারা জীবন। যতদিন সে বাঁচবে ততদিন। এইবারে যখনই বাইরে থেকে রক্ত ঢুকছে, এবার ব্লাড ব্যাংকে তো অবশ্যই সমস্ত টেস্টগুলো হচ্ছে, তারপরে সেই রক্তগুলো দেওয়া হচ্ছে রোগীদের দেওয়ার জন্য। কিন্তু বলা হয় না যে কোথাও একটা মেডিকেল সায়েন্সে যে 99.9% চান্স হচ্ছে হ্যাঁ টেস্টটা ঠিকঠাক, কিন্তু ওই যে 0.1% হচ্ছে কি, ওই জায়গাটা বলা হয় যে এই জায়গাটা কিছু বলা যাবে না। তো সেই ফাঁকে পড়েই এই এত পরীক্ষা নিরীক্ষা করে রক্তগুলো পেশেন্টদের দেওয়া হচ্ছে, তারপরও ওই ব্লাড ব্যাংকের রক্ত পেয়ে কিন্তু আমাদের বহু পেশেন্ট তারা কিন্তু এইচআইভি বা হেপাটাইটিস বি সি আক্রান্ত হয়ে যাচ্ছে, শুধুমাত্র ওই 0.01%-এর জন্যই হয়তো। তাহলে কি দেখলাম, যে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, তাকে বাঁচিয়ে রাখার উপায় একটাই, সেটা হচ্ছে তাকে প্রত্যেক মাসে রক্ত দিতে হবে আমাদের নির্দিষ্ট সংখ্যক। আর তার পাশাপাশি সেই রক্ত তাকে তো দিতেই হবে, না দিলে তো সে বাঁচবে না। আর সেই রক্ত পেয়েও কিন্তু সে অনেক সময় এইচআইভি বা হেপাটাইটিস বি সিতে আক্রান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা সত্ত্বেও তাকে রক্ত দিব, কারণ রক্ত না দিলে সে বাঁচবে না সেটার জন্য। তাহলে কতটা কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তাহলে কি জানলাম, যে থ্যালাসেমিয়া পেশেন্টকে বাঁচিয়ে রাখার উপায় একটাই, সেটা হচ্ছে তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। আপনারা জানেন যে আমাদের এই রাজ্যে কেন, আমি দেশের কথাই বলি, যে অসংখ্য জনসাধারণ থাকা সত্ত্বেও কিন্তু ব্লাড ব্যাংকগুলো সারা জীবনই শূন্য থাকে। দেখে আসবে, শীতকালেও শূন্য, গরমকালেও শূন্য, সবসময় শূন্য। আসলে আমাদের মধ্যে না সেই আইডিয়াটা এখনো তৈরি হয়নি যে আমরা যদি রেগুলার বেসে রক্তদান করতে পারি, তাহলে ব্লাড ক্যান্সার সহ আরো কমসে কম 5টা রোগ আছে যেগুলো থেকে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। তো আমরা করি না, ভয় পাই যে রক্তদান করলে হয়তো আমি একটা কোনো রোগে আক্রান্ত হয়ে যাব। বিশ্বাস করুন, আদৌ তেমন কিছু হয় না। বরং যারা রেগুলার বেশি রক্তদান করে তাদের কিন্তু বহু রোগ থেকে বেঁচে থাকার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। ওই জন্য যখনই সুযোগ পাবেন রক্তদান করবেন। রক্তদান করলে সেই রক্তের একটা ব্যাগ দিয়ে কিন্তু কমসে কম 6 জন রোগীকে বাঁচানো যায়। আর তার পাশাপাশি কিন্তু আপনার নিজেরও সুস্থ থাকার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। ওই জন্য প্লিজ রক্তদান করবেন। তাহলে কি দেখলাম, যে থ্যালাসেমিয়া পেশেন্টকে বাঁচিয়ে রাখার এক এবং একমাত্র উপায় হচ্ছে রক্ত সঞ্চালন নিতে হবে। তার পাশাপাশি তাকে প্রত্যেক দিন 2টো বা 3টে ঔষধ খেতে হবে, এটাও সারা জীবন করে যেতে হবে। এই জন্য যে থ্যালাসেমিয়া পেশেন্টকে কিন্তু এই রোগটা আমরা কখনই ভালো করে দিতে পারি না, ফলে তাকে সারা জীবন ঔষধও খেতে হবে। তো একটু শুনে নিন যে এর পিছনে খরচ কত। এই যে আমাদের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট আছে, যেমন স্যার বলছিলেন যে আমরা এসেছি কৃষ্ণনগর সদর হসপিটাল থেকে, ওই ক্যাম্পাসের মধ্যেই আমাদের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটটা আছে। এছাড়াও রানাঘাটেও একটা থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট আছে। তো এই গোটা জেলার মধ্যে এই দুটোই মাত্র থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট আছে। তো এই সমস্ত জায়গায় যদি থ্যালাসেমিয়া রোগীগুলো যায়, তাহলে পুরো যে ট্রিটমেন্ট কস্টটা সেটা গভর্নমেন্ট কিন্তু ফ্রিতেই প্রোভাইড করে থাকে। তা সত্ত্বেও পেশেন্ট সমস্ত কিছু ফ্রিতে পাওয়ার পরও সেই যে
পরিবারে একটা থ্যালাসেমিয়া রোগী রয়েছে, সেই পরিবারটা প্রত্যেক বছরে আলাদা করে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়ে যায়। সেটা আমরাও কিছু করতে পারি না, যেমন রোগীর বাড়ি থেকে আসা যাওয়া, তার কিছু খাওয়া দাওয়া আছে সেগুলো মেনটেন করা, এছাড়াও আরও অনেক ব্যাপার আছে। তাহলে ভেবে দেখুন যে এই যে 1.5 থেকে 2 লক্ষ টাকার যে গল্পটা বলছি, অনেক ফ্যামিলিতে হয়তো ইনকামই হয় না, তা সত্ত্বেও যে পরিবারে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট জন্মে যায় ওই টাকাটাই খরচ করতে হয়, তাহলে রোগীটা কিন্তু আরও খারাপ থেকে আরও খারাপ দিকে চলে যায়। এবং এই যে বাবা মা এত টাকা পয়সা খরচ করলো, আমরা এত রক্ত দিলাম, এত সার্ভিস দিলাম, তারপরেও কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টগুলো নর্মাল লাইফ লিড করে না। যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্ট, তো সারা জীবনই সে কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগতে থাকবে। এবার ভেবে দেখুন যে সে হয়তো এখান থেকে ওইটুকুই টয়লেট, সে এখান থেকে ওইটুকু যাচ্ছে হেঁটে হেঁটে, তার হাত পা ঝিনঝিন করছে, মাথা ঘুরছে। এবং আমার যে থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের যে হাড়গুলো, সেই হাড়ের ভিতরে ক্যালসিয়াম প্রায় নেই বললেই চলে, ফলে টুকটাক চোট আঘাতে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মনে করুন এখান থেকে ওইটুকুই টয়লেট যাচ্ছে, সে তার মাথাটা ঘুরলো, সে পড়ে গেল, অমনি একটু বেকায়দায় পড়লো, তার হাতটা বা পাটা ভেঙে গেল। যেভাবে পড়লে হয়তো কখনোই আমাদের হাত পা ভেঙে না, কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টগুলো কিন্তু সেরকম তুচ্ছ আঘাতেই তাদের হাত পা ভেঙে যাওয়ার একটা সবসময় প্রবণতা থেকে যায়। আর কি হয়, থ্যালাসেমিয়া পেশেন্ট যেমন মনে করুন একটা মানুষ বয়স আন্দাজ অনুযায়ী যেভাবে বেড়ে ওঠে, যেমন একটা মানুষের বয়স হচ্ছে 22-23 বছর, তার হাইট হয়তো এতটা হওয়া উচিত, চেয়ারটা একটু ভালো হওয়া দরকার। এই থ্যালাসেমিয়া পেশেন্ট হয় অনেক সময় তার হাইটটা হয়তো এতটা বা এতটা, বা অনেক সময় এতটা থেকে যায়, মানে দেখে মনে হয় যে ঠিক একটা 10 বা 12 বছরের ছেলে বা মেয়ের মতো। এবং এই হাইটে মানে একটা 10 বা 12 বছরের ছেলে বা মেয়ে মাথার গড়ন, হাতের গড়ন, পায়ের গড়ন, পেটের গড়ন যেমনটা হওয়া দরকার তাদের তেমনটাও হয় না। মাথাটা অপেক্ষাকৃত বড় হয়ে যাওয়া, মানে বুকের হাড়গুলো মানে দেখতে পাওয়া, পেটটা এরকম একটা ফুলে যাওয়া, হাত পাগুলো লিকে সরু, এই সব কিছুই হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টের লক্ষণ। এবং নাকটা একদম বসে যাওয়া, নাক এবং মুখের যে মাঝখানের অংশটা অপেক্ষাকৃত এগিয়ে আসা, দাঁতগুলো ঝুলতে থাকা, এই সবই থ্যালাসেমিয়া পেশেন্টের লক্ষণ। আর থ্যালাসেমিয়া পেশেন্টদের আমি বললাম যে ওদের সারা জীবনই অ্যানিমিয়ায় ওরা ভোগে, ফলে আর 5টা মানুষের থেকে কিন্তু অনেক বেশি তাদের ফ্যাকাশে দেখায়, এবং তাদের যে গায়ের চামড়া সেটা একদম জৌলুসি, মানে তাতে যেন প্রাণের কোনো ছোঁয়াই নেই এরকম দেখে মনে হয়। এবং যে থ্যালাসেমিয়া পেশেন্টগুলোকে আমরা একদম কেয়ার নিতে পারি না, তারা কিন্তু খুব বেশি দিন আমাদের সঙ্গে থাকেও না। তো এই হচ্ছে থ্যালাসেমিয়া। এগুলো শোনার পরে কি মনে হচ্ছে, থ্যালাসেমিয়া কি খুব ভালো না খারাপ? খুবই খারাপ। তো আমি সেখান থেকে আরও একটু আপনাদেরকে দুঃখই দিই যে আমাদের ফ্যামিলিতে যদি একদিনের জন্যই আমাদের প্রিয়জন সে যদি অসুস্থ হয়ে যায়, আমাদের বাবা মা বা আমাদের পরিবারের কোনো বাচ্চা, তো আমরা কি সেদিন পার্টি করতে পারি বা কোনো অনুষ্ঠানে বা আনন্দে কোথাও যেতে পারি? পারি না তো, যেতে পারি না। কিন্তু ভেবে দেখুন, একটা বেশিরভাগ থ্যালাসেমিয়া পেশেন্টরাই খুব ছোট বয়সে, মানে 4 মাস 5 মাস বয়সে থ্যালাসেমিয়া শনাক্ত হয়ে যায়, এবং সেখান থেকে সে যতদিন বাঁচে ততদিন কিন্তু সেই অসুস্থতা নিয়েই বাঁচে। তাহলে সেই পরিবারটার কথা ভাবুন, যে পরিবারে একটা থ্যালাসেমিয়া শিশু জন্মে গেছে, সেই পরিবারটা কিন্তু সারা জীবনের জন্য হতাশা অন্ধকারে ডুবে যাওয়া। তো এই যে আপনারা সবাই কলেজে পড়ছেন, আপনারা তো প্রত্যেকেরই জীবনে একটা এম রয়েছে, যে আমি সেই এমটা অবশ্যই রিচ করবো, আমি একটা জায়গা অবধি পৌঁছাবো। সেখান থেকে কি আমি কখনো ভাববো যে আগামী দিনে আমার কাছে একটা সন্তান থাকবে, সেই সন্তান থ্যালাসেমিয়ার মতো একটা খারাপ রোগে আক্রান্ত হবে, সারা জীবন তাকে নিয়ে হয়তো আমি হাসপাতালে চারিদিকে ঘুরতে ঘুরতে কাটিয়ে দেবো, যা কিছু সঞ্চয় আছে সেই বাচ্চার পিছনেই খরচ হয়ে যাবে, একটা সময় গোটা ফ্যামিলিটাই আমরা গাছতলায় এসে দাঁড়াবো। আমরা এই কখনো ভাববো? কিন্তু ভেবে দেখুন, শুধুমাত্র আমাদের না জানার কারণে একটা পরিবারে একটা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত সন্তান চলে আসে, আর সেই পরিবারটার, এই যে আমি কথাগুলো বলছি আপনার খারাপ লাগছে, কিন্তু তার সঙ্গে এগুলোই ঘটতে থাকে। তাহলে এগুলো পরে জানতে ইচ্ছে করছে না যে কিভাবে হয় এত খারাপ থ্যালাসেমিয়া? আসুন আমরা সেখানে চলে যাই, কিভাবে হয় থ্যালাসেমিয়া। আর 5টা রোগ, যেমন মশার দ্বারা হয় বা মাছির দ্বারা হয় বা ভুলভাল খাবার খেয়ে নেওয়ার জন্য হয়। থ্যালাসেমিয়া কিন্তু কখনোই কোনো মশা, মাছি বা ভুলভাল খাবার খেয়ে নেওয়ার জন্য হয় না। বা মনে করুন আপনার পাড়াতে বা কলেজে একটা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত বাচ্চা রয়েছে, আপনি তার সঙ্গে মিশলেন বা আপনার বাড়ির বাচ্চাটা মিশলো, তাতে করেও কিন্তু আপনার থ্যালাসেমিয়া হয়ে যাবে না, বা সেই বাচ্চাটারও থ্যালাসেমিয়া হয়ে যাবে না, কারণ থ্যালাসেমিয়া কিন্তু কখনোই ছোঁয়াচে নয়। ইভেন আমি একসঙ্গে লাঞ্চ করলাম থ্যালাসেমিয়া পেশেন্টের সঙ্গে, ওর এটোটা আমি খেয়ে নিলাম, তবুও কিন্তু আমার থ্যালাসেমিয়া হবে না। বা থ্যালাসেমিয়া কিসের অসুখ আমি বলছিলাম? রক্তের অসুখ। সেই প্রসঙ্গে বলি, যে পেশেন্টটা মনে করুন প্রত্যেক মাসে 3 বোতল বা 4 বোতল রক্ত পাচ্ছে, সে তো টিপিক্যাল পেশেন্ট, তাই না? তো ওর ব্লাডটাই নিয়ে আমি একটা সুস্থ মানুষের শরীরে প্রবেশ করিয়ে ফেললাম, যেমনটা HIV-তে হয়, তাতে করেও কিন্তু আমার থ্যালাসেমিয়া হয়ে যাবে না, কারণ থ্যালাসেমিয়া কিন্তু কখনোই এই রক্তের দ্বারাও হয় না। তাহলে কিভাবে হয় থ্যালাসেমিয়া? আমরা যেমন সবাই জানি যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে কি হয়, সেই বাবার দিক থেকেও পায় অর্ধেক অংশ, মায়ের দিক থেকেও পায় অর্ধেক, আসলে পুরো ব্যাপারটাই জেনেটিক্যাল। তো এই জন্যই তো আমাদের চোখের রং, গায়ের রং, কেমন দেখতে হবো, কতটা লম্বা হবো, চওড়া হবো, প্রত্যেকটা বিষয় আমরা পাই আমাদের বাবা এবং মা দুজনের থেকে সমান সমান ভাবে। কারণ আমরা সবাই জানি যে পুরোটাই জিনের ব্যাপার থাকে,
তো প্রত্যেকটা বিষয়ের জন্য অ্যাকচুয়ালি আমাদের একজোড়া করে জিন দায়ী থাকে। আমাদের গায়ের রং কেমন হবে, চুলের রং কেমন হবে, চোখের রং কেমন হবে, এভরিথিং। তো আমাদের হিমোগ্লোবিন কেমন তৈরি হবে বা তার গুণগত মান কেমন হবে, তার জন্য দায়ী একজোড়া করে জিন থাকে। তো এই জিনের অর্ধেকটা অংশ পাই আমরা বাবার থেকে, আর অর্ধেকটা পাই মায়ের থেকে। আপনারা যেমন সবাইটা জানেন যে 12 হিমোগ্লোবিন থাকলে আমরা সবাই সুস্থভাবে বাঁচতে পারি। তো এটা কিন্তু আমরা একটা ইমাজিন করে নিয়েছি যে বাবার দিক থেকে যে আসা অংশ জিনের, সেও হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে 6 থেকে 7, আর মায়ের দিক থেকে যেটা সেও 6 থেকে 7। তাহলে দুজন মিলে কত তৈরি করে দিচ্ছে? 12 থেকে 14। এইবারে কি হয়, আমাদের যাদের যাদের মধ্যে অল্প একটু থ্যালাসেমিয়া দোষ রয়েছে, বা আমরা যারা যারা থ্যালাসেমিয়া রোগের বাহক মানে এই থ্যালাসেমিয়া এফেক্টেড জিনটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু সরাসরি আমরা রোগগ্রস্ত নই, সেই হচ্ছে থ্যালাসেমিয়া বাহক। তাদের কি হয়, তাদের এই যে একজনের যে রক্ত বা হিমোগ্লোবিন তৈরির জন্য যে দায়ী জিন, তার যে কোনো একটা পার্ট কাজ করে অ্যাক্টিভলি, আরেকটা ইনঅ্যাক্টিভ থেকে যায় সারা জীবন। তাহলে আপনারা বলুন তো যে বাবার দিক থেকে যে আসা অংশ, এও হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করছে 6 থেকে 7, মায়ের দিক থেকে যেটা সেম 6 থেকে 7, দুজন মিলে কত করে দিচ্ছে? 12 থেকে 14। কিন্তু কারোর শরীরে যদি অর্ধেকটাই কাজ করে, তার পক্ষে কতটা হিমোগ্লোবিন তৈরি হওয়া সম্ভব? 6 থেকে 7, তাই তো? কারণ অর্ধেক কাজ করছে। তো এটা তো খুব বড় সত্যি যে আমরা যারা যারা থ্যালাসেমিয়া রোগের বাহক, তাদের জিনের অর্ধেকটাই কাজ করে আর অর্ধেকটা ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, তবুও তারা সবাই সুস্থভাবে জীবনযাপন করছে। এটা কি করে সম্ভব হচ্ছে? সম্ভব এই জন্য হচ্ছে যে যে থ্যালাসেমিয়ার বাহক, তার জিনের অর্ধেকটা কাজ করছে, তা সত্ত্বেও কি হচ্ছে, সেই অর্ধেকটা তার নিজের ভাগের কাজটা করে ফেলছে। আর কি করছে? তার শরীরে যে অংশটা কাজ করছে না, তার ভাগের কাজটাও সে সবসময় করার চেষ্টা করছে, আর সবসময় সফল হচ্ছে। ফলে যে থ্যালাসেমিয়ার বাহক, তার জিনের অর্ধেকটা থাকা সত্ত্বেও তার শরীরে কতটা হিমোগ্লোবিন তৈরি হয়ে যাচ্ছে? একটু ভেবে দেখুন, তার নিজের ভাগে 6 থেকে 7 আর এর ভাগে 6 থেকে 7, তাহলে কত তৈরি হয়ে গেল? 12 থেকে 14, যেটা বাঁচার জন্য দরকার। এর পাশাপাশি একটু বলি যে একজন যে থ্যালাসেমিয়া স্বাভাবিক, তার শরীরে কত হিমোগ্লোবিন তৈরি হচ্ছে? 12 থেকে 14। তার দুটো অংশ কাজ করছে, তবুও 12 থেকে 14 হচ্ছে। আর যে থ্যালাসেমিয়া বাহক, তার অর্ধেকটা অংশ কাজ করছে, তা সত্ত্বেও তার শরীরে কতটা তৈরি হচ্ছে? 12 থেকে 14। এই জন্যই যে তার কোথাও কোনো সমস্যা হচ্ছে না। ফলে একটু ভাবতে বলবো, আর একটু খালি গলাতেই বলবো যে আমি যেমনটা বলছিলাম যে একজন থ্যালাসেমিয়া বাহক, তার কিন্তু অর্ধেকটা কাজ করা সত্ত্বেও যে অর্ধেকটা কাজ করছে, সে কি করছে? পুরো হিমোগ্লোবিন তৈরি লোডটা নিয়ে নিচ্ছে, আর একাই তৈরি করে ফেলছে কতটা? 12 থেকে 14 হিমোগ্লোবিন। তার পাশাপাশি যে একজন থ্যালাসেমিয়া স্বাভাবিক, তার শরীরে কত তৈরি হচ্ছে? হিমোগ্লোবিন 12 থেকে 14, অথচ তার দুটোই কাজ করছে, আর এর অর্ধেকটা কাজ করছে, অর্ধেকটা করতে পারছে না। তো এই জন্যই একজন থ্যালাসেমিয়া স্বাভাবিকের থেকে একজন থ্যালাসেমিয়া বাহককে আলাদা করে চিনতে পারা যায় না। কারণ থ্যালাসেমিয়া স্বাভাবিকের শরীরেও যতটা হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, থ্যালাসেমিয়া বাহকের শরীরে ততটাই হিমোগ্লোবিন তৈরি করে ফেলছে, সেই অর্ধেকটা জিন থাকা সত্ত্বেও। তো এই জন্যই আমরা এই কমিউনিটি থেকে আলাদা করে থ্যালাসেমিয়া বাহককে চিনতে পারি না। ইনফ্যাক্ট যে নিজে থ্যালাসেমিয়া বাহক, সে নিজেও জানে না যে সে থ্যালাসেমিয়ার মতো এত খারাপ রোগের একটা জিনকে বয়ে নিয়ে বেড়াচ্ছে বলে। এবং সেই যে থ্যালাসেমিয়া বাহক, সেই ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে যাওয়া অবধি তার বয়সে আর 5টা ছেলে যা যা করতে পারবে, সেই প্রত্যেকটা কাজই তাদের সঙ্গে পাল্লা দিয়ে করতে পারবে, কোথাও সে কোনো অংশে পিছিয়ে যাবে না। একজন থ্যালাসেমিয়া বাহক সে কোনোদিন শুনবে না যে তার আত্মীয় স্বজন বা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কারোর কখনো থ্যালাসেমিয়া সংক্রান্ত কোনো অসুবিধা ছিল বলে। তা সত্ত্বেও কিন্তু কেউ আমরা একজন থ্যালাসেমিয়া বাহক থেকে থাকতেই পারি। তো আপনারা কি এরকম থ্যালাসেমিয়া বাহক দেখেছেন? আচ্ছা, আমি বলি, দেখুন আপনারা এক্ষুনি চিনতে পারবেন। অমিতাভ বচ্চন বলে একজন ভদ্রলোক আছেন, ভদ্রলোক অভিনেতা একজন, সে থ্যালাসেমিয়া বাহক। জিনেদিন জিদান বলে একজন ভদ্রলোক আছেন, আপনারা কি নাম শুনেছেন? যারা একটু ফুটবল নিয়ে রাখেন। তো এনার সম্পর্কে একটু বলি যে 1998 সালে যে বিশ্বকাপ হয়েছিল, ফুটবল বিশ্বকাপ, তাতে এবছরে যেমন এমবাপে যেমন ওদেরকে সেমিফাইনাল অব্দি টেনে নিয়ে গেল, সেই বছরে কিন্তু এই জিনেদিন জিদান একাই খুব ভালো খেলে, শুধুমাত্র একাই ভালো খেলেছিল, খেলে ওদেরকে বিশ্বকাপ পাইয়ে দিয়েছিল ফ্রান্সকে। তো সেই হচ্ছে জিনেদিন জিদান, সে কিন্তু থ্যালাসেমিয়া বাহক। ঋত্বিক রোশন বলে একজন ভদ্রলোক আছেন, ভদ্রলোক থ্যালাসেমিয়া বাহক। তো এরকম প্রচুর লোকজন রয়েছে। আমি আরেকটা উদাহরণ দিই, এখানে প্রচুর মেয়েরা রয়েছে। আমাদের পাশের জেলা হচ্ছে পূর্ব বর্ধমান, তাই তো? সেখান থেকে পারুলিয়া বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের মেয়ে হচ্ছে নূপুর সরকার। নূপুর সরকারের কথাটা এই জন্য মনে রাখতে বলছি, এই মেয়েটি 2019-এ এশিয়ান গেমস হয়েছিল, তাতে ক্যারাটে বলে একটা ইভেন্ট আছে, তাতে থার্ড হয়েছিল পুরো এশিয়ার মধ্যে। আমাদের একজন বাঙালি, এবং সে একজন থ্যালাসেমিয়া বাহক হওয়া সত্ত্বেও পুরো এশিয়ার মধ্যে ক্যারাটের মতো একটা গেমে, যেখানে গায়ের জোরও লাগে, মাথার বুদ্ধিও লাগে, সেইখানে সে থার্ড হয়ে গেছিল। চীনের মেয়ে, জাপানের মেয়ে, এদের সবাইকে হারিয়ে টারিয়ে দিয়ে।
তাহলে একটু ভেবে দেখতে বলছি যে এরা যদি সবাই থ্যালাসেমিয়ার বাহক হয়েও ওই রকম একটা জায়গায় রিচ করতে পারে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি যে থ্যালাসেমিয়া বাহকের কিন্তু এই বাহক অবস্থার জন্য কোথাও কোনো সমস্যা হয় না। এবং একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আমাদের এই নদিয়ার যা অবস্থা, তাতে প্রত্যেক 100 জনের মধ্যে 10 থেকে 12 জন হচ্ছে থ্যালাসেমিয়া বাহক। তো এই হলের মধ্যে এইটুকুর মধ্যে যদি আপনারা 50 জন থেকে থাকেন, তাহলে বলবো এর মধ্যেই 5 থেকে 6 জন থ্যালাসেমিয়া বাহক মিশে রয়েছেন। কিন্তু বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আপনারা এই বলুন তো যে একজন থ্যালাসেমিয়া রোগী নিয়ে কথা বললাম আমরা প্রথমে, তারপরেই আমি একজন থ্যালাসেমিয়া বাহক নিয়ে কথা বললাম। তো এইরকম একজন থ্যালাসেমিয়া রোগী আর একজন থ্যালাসেমিয়া বাহক দুটো জিনিস কি এক? দুটো জিনিস কিন্তু এক না। এবারে খুব দুঃখের সঙ্গে জানাই যে প্রচুর ডাক্তারবাবুরা রয়েছেন, তারাও এই থ্যালাসেমিয়া বাহক আর থ্যালাসেমিয়া রোগী কথা দুটো এত কাছাকাছি বলে অনেক সময় না তারা গুলিয়ে ফেলেন যে থ্যালাসেমিয়া রোগী আর বাহকের মধ্যে। ফলে অনেক সময় দেখি তারা থ্যালাসেমিয়া বাহকের সঙ্গে রোগীর মতো ট্রিটমেন্ট করতে শুরু করেন। তো এটা কি আদৌ ঠিক? কখনোই ঠিক না। তাহলে আপনারা বুঝতে পারেন থ্যালাসেমিয়া বাহক কিন্তু কখনোই রোগী না, তার কিন্তু কোনো ট্রিটমেন্টের দরকার নেই, সেই সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। তাহলে ব্যাপারটা কি কি দাঁড়াবে? একজন থ্যালাসেমিয়া বাহক এ নিজেকে সুস্থ মনে করবে না অসুস্থ? আপনারা বলে দেন। সুস্থ, এবং এই যদি টেস্ট না করে কোনোদিন জানতেই পারবে না। তো দেখা গেল যে ইন ফিউচার এর সঙ্গে যার বিয়ে হলো সেও রয়ে গেছে একজন থ্যালাসেমিয়া বাহক। ব্যাপারটা কিছুটা এইরকম। তো একজন ভদ্রলোক সেও থ্যালাসেমিয়া বাহক অবস্থা নিতেই নর্মাল লাইফ লিড করছে, কোথাও কোনো সমস্যা নেই, আর পাঁচজন একে নর্মালি দেখছে। তো এর সঙ্গে যার বিয়ে হয়ে গেল সেও হয়ে গেছে থ্যালাসেমিয়া বাহক। দুজনেরই কিন্তু একটা করে জিনের অংশ ইনঅ্যাক্টিভ রয়েছে। ফলে এটা যখন বিয়ে করে ফেললো, 2-4 বছর পরে একটা সন্তান নেবে, আর সেই সন্তান কিন্তু সমস্ত দোষ গুণ সব নেবে বাবা মায়ের কাছ থেকে। তো এই রক্ত তৈরি বা হিমোগ্লোবিন তৈরির জন্য যে দায়ী জিন, সেটা কীভাবে পেতে পারে সেই বাচ্চা? এক হতে পারে সেই বাবার থেকেও পেতে পারে ভালোটা, মায়ের থেকেও পেতে পারে ভালোটা, পেয়ে দুজনের কাছেই কি হতে পারে? ভালো পেতে পারে। তো এটা সম্ভাবনা কিন্তু খুব কম। ইউটিউব বা এদিক ওদিক গিয়ে দেখলে দেখা যায় যে 25%, কিন্তু আমরা 22-23 বছর হয়ে গেলে তো সেই ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে এই পার্সেন্টেজটা কিন্তু খুব কম। মানে ওই 100 মধ্যে হয়তো 5টা-10টা বাচ্চারা হতে পারে। তাহলে তাদের বাচ্চা কি হতে পারে? বাবার থেকে ভালো না মায়ের থেকে ভালো পেয়ে পুরোপুরি ভালো হতে পারে, মানে পুরোপুরি স্বাভাবিক থ্যালাসেমিয়া। নেক্সট কি হতে পারে? বাচ্চা বাবার থেকেও পেতে পারে ভালোটা, মায়ের থেকে পেতে পারে খারাপটা, পেয়ে বাচ্চা কি হতে পারে? থ্যালাসেমিয়া বাহক, মানে একটা ভালো একটা খারাপ। তো এইটাও কিন্তু খুব কম। আমি মনে করি 100টার মধ্যে হয়তো 10টা ওইটা হতে পারে। মায়ের থেকে পেলো ভালোটা, বাবার থেকে পেলো খারাপটা, পেয়ে কি হতে পারে বাচ্চা? থ্যালাসেমিয়া বাহক। এটা সম্ভাবনা 100টার মধ্যে 10টা ওইটা। তাহলে দেখুন আমি কিন্তু সবই কম বলছি। তাহলে বাবা মা দুজনে যদি থ্যালাসেমিয়া বাহক হয়, তাদের ম্যাক্সিমাম বাচ্চাগুলো কি হয়ে যায়? সেই বাবা থেকেও পেয়ে যায় খারাপটা, আর মায়ের থেকেও পেয়ে যায় খারাপটা। পেয়ে তার কাছে যে হিমোগ্লোবিন তৈরির জন্য যে দায়িত্ব দিয়ে থাকে, দুটোই কি হয়? দুটোই হয় ইনঅ্যাক্টিভ। আর দুটো যদি ইনঅ্যাক্টিভ হয়, সেই শরীর কি কোনো হিমোগ্লোবিন তৈরি করতে পারবে? পারবে না। ফলে সে হবে থ্যালাসেমিয়া। ফলে সম্পূর্ণ সুস্থ বাবা মা, মানে তাদের কোথাও কোনো সমস্যা নেই, তারা কখনো থ্যালাসেমিয়ার হয়তো নামও শোনেনি, অথচ তাদের দ্বারাও থ্যালাসেমিয়া সন্তান এসে যাচ্ছে শুধুমাত্র তাদের না জানার কারণে। ইভেন আপনারাও যদি থ্যালাসেমিয়া না শোনেন, না টেস্ট করেন, এমনি বিয়ে করে ফেলেন, হয়তো আপনার ঘরে থ্যালাসেমিয়া সন্তান জন্মে যেতে পারে আপনার শুধুমাত্র না জানার কারণে। এরকমই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। তাহলে থ্যালাসেমিয়াকে আমরা প্রিভেন্ট কিভাবে করবো, বা থ্যালাসেমিয়াকে প্রতিরোধ কিভাবে করবো? থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করা খুব ইজি। কিভাবে? কারণ এই যে আমি প্রথমেই জিজ্ঞেস করছিলাম যে এখানে এর আগে কারো কি থ্যালাসেমিয়া টেস্ট হয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম না? এই জন্য জিজ্ঞেস করছিলাম যে যাদের থ্যালাসেমিয়া টেস্ট হয়ে গেছে তাদেরকে আমি অনুরোধ করবো তারা যেন দ্বিতীয়বার এই থ্যালাসেমিয়া টেস্টটা না করে। কারণ এই থ্যালাসেমিয়া রিপোর্ট কিন্তু সারা জীবন একই থাকে। ব্লাড গ্রুপ যেমন সারা জীবন একই থাকে, ব্লাড গ্রুপ কি বারবার করতে হয় প্রত্যেক বছরে? সারা জীবনে একবার করলেই হয়। রিপোর্টটা যত বছর পরে হোক সাবমিট করলে একই রকম ভ্যালু থাকে। থ্যালাসেমিয়া টেস্টের রিপোর্টের ভ্যালুও কিন্তু খানিকটা তেমনই। এই থ্যালাসেমিয়া টেস্ট জীবনে একবারই করতে হয়। থ্যালাসেমিয়া স্বাভাবিকও হয়ে যাবে না, তার পাশাপাশি কিন্তু এটা কনভার্ট হয়ে কখনো থ্যালাসেমিয়া ডিজিজও হয়ে যাবে না। একজন থ্যালাসেমিয়া বাহক সারা জীবন থ্যালাসেমিয়া বাহকই থাকবে, একজন নর্মাল সারা জীবন নর্মালই থাকবে। এই কারণের জন্যই একজন থ্যালাসেমিয়া রোগী সারা জীবন থ্যালাসেমিয়া রোগীই থাকে। বুঝতে পারলাম? তাহলে কি বললাম, যদি আপনি থ্যালাসেমিয়া বাহক বেরোবেন, আগামী যত বছর পরে আপনি কাউকে বিয়ে করছেন না কেন, যার সঙ্গে বিয়ে হচ্ছে অবশ্যই থ্যালাসেমিয়া টেস্ট করবেন, তারপর যেন স্বাভাবিক হয়। ফলে ব্যাপারটা কিরকম গিয়ে দাঁড়াবে একটু বলি। মনে করুন ছেলেটি বা মেয়েটি সে থ্যালাসেমিয়া টেস্ট করেছে, জানতে পেরেছে যে সে থ্যালাসেমিয়া বাহক। তার সঙ্গে যার বিয়ে হচ্ছে অবশ্যই তার থ্যালাসেমিয়া টেস্ট করা দরকার, সেটা স্বাভাবিক হয়। তাহলে তাদের সন্তান কি অবস্থা নিয়ে আসতে পারে?
এক হতে পারে যে বাহক সেখান থেকে হয়তো বাচ্চা খারাপটাই হতে পারে, তো সেখান থেকে কি হতে পারে যে বাহক আছে সেখান থেকে সে খারাপ দিকের অংশটা পেতে পারে, আর এর কাছে দুটোই ভালো আছে সেখান থেকে অবশ্যই একটা ভালো হতে পারে। পেয়ে তার অবস্থা কি হতে পারে, একটা ভালো একটা খারাপ করে বাহক হতে পারে ম্যাক্সিমাম, আর না হলে তাদের সন্তান কি হতে পারে যে বাহক আছে সেখান থেকে সেই ভালো দিকের অংশটা পেতে পারে, আর এর কাছে দুটোই ভালো আছে সেখান থেকে অবশ্যই একটা ভালো পেয়ে যাবে। পেয়ে কি হতে পারে, স্বাভাবিক। তো আমাদের আমি বলতে চাইছি যে আমরা যদি একজন থ্যালাসেমিয়া বাহকের সঙ্গে একজন থ্যালাসেমিয়া স্বাভাবিকের বিয়ে দিতে পারি, তাদের বাচ্চা হয় থ্যালাসেমিয়া বাহক হবে, আর থ্যালাসেমিয়া স্বাভাবিক হবে। কোনো অবস্থাতেই কিন্তু সেই বাচ্চা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হবে না। তাহলে দেখতে পেলেন যে কত সহজে আমরা কিন্তু থ্যালাসেমিয়া রোগটাকে প্রিভেন্ট করতে পারি, এবং আমরা যদি সবাই এই রাস্তায় হাঁটতে পারি তাহলে দেখবেন আগামী দিনে কিন্তু কারোরই কখনই থ্যালাসেমিয়া হচ্ছে না, তাই না? তো আপনাদের কি মনে হয়, করা উচিত কি উচিত না? তো আমার তো মনে হয় যে এই টেস্টটা সবারই করে নেওয়া উচিত, এবং বাইরে কিন্তু এই টেস্টটা যথেষ্ট কস্টলি। তারপরও দেখেছি যে অনেক সময় ভুলভাল আছে, তো আমি সেসব থেকে যাচ্ছি না। তো আপনারা এই টেস্টটা অবশ্যই করে নিন, এবং রিপোর্টটা প্রত্যেকে আলাদা আলাদা পাবেন। গত বছর আমরা টেস্ট করেছিলাম, রিপোর্টটা আমরা কলেজে পাঠিয়ে দিয়েছিলাম এবং আশা রাখি স্যাররা সবাইকে দিয়েও দিয়েছেন। তো এই রিপোর্টটা কিন্তু আপনার সারা জীবনের একটা অ্যাসেট। এটা আগামী দিনে ইউনিভার্সিটি মানে কল্যাণী ইউনিভার্সিটিতে বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে কিন্তু থ্যালাসেমিয়া রিপোর্ট সাবমিট না করলে ভর্তিই নেয় না। तरक्कियों की एक नई कतार दे, तरक्कियों की एक नई कतार दे, सजीव सुंदरा सवार दे, सजीव सुंदरा सवार दे। ये जाति धर्म बोलियां बने न शूल